সবাইকে শুভেচ্ছা। এই মুহূর্তে খোলা আকাশের নিচে আপনাদের সাথে কথা বলছি। তো আশেপাশে অনেক ধরনের অযাচিত শব্দ বা অনাকাঙ্ক্ষিত শব্দও বলতে পারি, হতেই পারে। তার জন্য আগেই আপনাদের কাছে ক্ষমা সুন্দর দৃষ্টি প্রার্থনা করছি। আজকে কথাটা শুরু করব একজনের জীবনের ছোট্ট একটা অংশের গল্প নিয়ে, এবং গল্পের শেষে যখন আমি কথা বলা বা আমাদের টপিক নিয়ে কথা বলা শুরু করব, তখন হয়তো বুঝতে পারবেন কেন আজকের এই গল্পটা বলা। গল্পটা আমার খুব ছোটবেলার, কোন ক্লাসে পড়ি ঠিক মনে নেই, তবে যাকে নিয়ে গল্পটা সে আমার এক বড় আপুর নাম মল্লিকা আপু, মল্লিকা দি। তখন সে হয়তো ইন্টারমিডিয়েটে পড়তো। তো আপু বেশ লম্বা এবং সুঠাম স্বাস্থ্যের অধিকারী ছিলেন, প্রচণ্ড কালো বাট দেখতে ভীষণ সুন্দর, মানে কৃষ্ণকলি যাকে বলা যায়। তো আপুকে আমি ছোটবেলা থেকে দেখেছি, সে আমার পাশের বাসায় ছিল, প্রতিবেশী সম্পর্কে আপু। তো সেই দিদি, তাকে মল্লিকা দি বলতাম। তো মল্লিকা দির স্বপ্ন ছিল সে আর্মি অফিসার হবে। মানে আমি একদম যখন থেকে দিদির সাথে মিশছি তখন থেকেই জেনে আসছি সে আর্মি অফিসার হবে। সে প্রচণ্ড এখানে দৃঢ় তার অবস্থান নিয়ে। যখনই দিদির কাছে ভাত খেতাম বা কখনো খেলতে যেতাম, এইসব গল্পই সে বলতো, আমি একদিন এই অফিসার হব, এটা করব, ওটা করব, মানুষের সেবা করব, যখন বন্যা হবে বন্যার্তদের সাহায্য করব। তো আস্তে আস্তে একদিন আমরা যখন অন্য জায়গায় শিফট করলাম, অন্য জায়গায় চলে আসলাম, দিদিদের সাথে আমাদের দূরত্ব বেড়ে গেল। তো অনেক বছর পর যখন খোঁজ নেওয়া হলো বা জানা হলো দিদি কোথায়, তখন জানলাম দিদি বিয়ে হয়ে গেছে, দিদি ইন্ডিয়া চলে গেছে এবং তার আর্মি অফিসারও হওয়া হয়নি। শুনেছি তার দুটি ছেলে সন্তানও আছে। তো দিদির সাথে যখন একদিন হঠাৎ কথা হয়েছে, তখন বলছে মানে সে অন্য একদম যে পরিবর্তন যাকে বলে, তখন বলছে মেয়েদের জন্য আর্মি অফিসার হওয়াটা অনেক টাফ, শারীরিক অনেক কষ্ট করতে হয়, তারপর আরও নানান সমস্যা, যেগুলো আমি আগে কখনোই দিদির মধ্যে দেখিনি। বরঞ্চ কেউ যদি আর্মি অফিসার হওয়া নিয়ে নেগেটিভ কিছু বলতো, সে সেটার প্রতিবাদ করতো। তো এই যে সময়ের সাথে যে পরিবর্তনটা হয়ে যাওয়া, এটা শুধুমাত্র কি মানসিক পরিবর্তন না, এর সাথে নিশ্চয়ই আমাদের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক অনেক ধরনের পরিবর্তনই মিশে আছে। ঠিক তেমনি আমরা যারা গবেষক আছি, আমরা বিভিন্ন বিষয়ে, আমাদের বাংলাদেশে গবেষণা করার বিষয়ের অভাব নেই, কিন্তু আমরা চাইলেই সে বিষয়ে গবেষণা করতে পারি না। বা যে কোনো কাজে, যেমন মল্লিকাদির ক্ষেত্রে হয়েছে, সে যেটা হতে চেয়েছে সে সেটা হতে পারেনি, এবং সে পরবর্তীতে নিজেকে সান্ত্বনা দিয়ে যাচ্ছে, বারবারই নিজেকে সান্ত্বনা দিয়ে যাচ্ছে যে না, এটা আমার জন্য ঠিক ছিল না, আমার ভাগ্য। আর সর্বশেষে আমরা যে পরিণতিতে আসি সেটা হচ্ছে ভাগ্য। এখানে বলতে হয় আমরা যদি যে টপিকটা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম, আমরা এর আগেও বলেছি দর্শন, অস্তিত্ববাদ, এ ধরনের বিষয় নিয়ে এই চ্যানেলে এর আগেও কথা হয়েছে। যদি আমরা দেখি যে অস্তিত্ববাদের সর্বপ্রথম প্রশ্নটা কোথা থেকে আসছে, সর্বপ্রথম কে নিয়ে আসছিলেন অস্তিত্ববাদের তত্ত্বটি, প্রথম যে নামটা আসবে সে হচ্ছে কিয়ারকেগার্ড। তো তার থিওরি মতে সে যখন অস্তিত্ববাদ নিয়ে খুঁজেছেন, শেষ পর্যন্ত সে কি পেয়েছেন, যে একজন ভালো খ্রিশ্চানই একজন অস্তিত্ববাদী বা ক্লিন ম্যান হোক বা পরিশুদ্ধির পর্যায়ে যেতে পারেন, যেটাকে সাহিত্যিকরা বা সমাজ সেভাবে গ্রহণ করেনি। তারপর জ্যাপেল সার্ত্রে, তারপর আলবেয়ার ক্যামু, পর্যায়ক্রমে তারা এসেছে এবং তারা এটাকে স্টাবলিশ করেছেন শুধুমাত্র ধর্মীয় দৃষ্টিকোণ থেকে নয়, শুধুমাত্র ভাগ্যকে নির্ভর করেই সব কিছুকে মেনে নেওয়া যায় না। ভাগ্য অনেক সময় নিজের হাতে বা নিজের কর্মফলেরও পরিণতি হতে পারে। আমাদের কর্ম অনুযায়ী সর্বশেষ পর্যায় পর্যন্ত যাওয়া উচিত। তো আমার সেই দিদির কথাটাও তাই, সে কি শেষ পর্যন্ত তার অস্তিত্বটাকে ধরে রাখতে পারলো? এখানে অস্তিত্ব প্রশ্নবিদ্ধ, অস্তিত্ব সংকট, এটা নিয়ে তো বলাই হলো। ঠিক সেরকমভাবে আমরা গবেষকরা আমাদের অস্তিত্বের সংকটে প্রতিনিয়ত ভুগছি। গবেষকদের অস্তিত্ব সংকট বা গবেষণার সমস্যার প্রথম সমস্যাটা হচ্ছে অর্থনৈতিক সমস্যা। আমরা যদি পাশ্চাত্যের দিকে দৃষ্টি রাখি, তখন দেখতে পাবো যে পাশ্চাত্যে গবেষক হচ্ছে একটি সবচেয়ে সম্মানজনক পেশা, এবং আমাদের দেশের অনেকেই আছে যারা ফুল ফান্ডেড স্কলারশিপ নিয়ে বিশ্বের বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়তে যাচ্ছে। তাদের যে পরিমাণ রিমুনারেশন দেওয়া হচ্ছে বা সম্মানই দেওয়া হচ্ছে, তাতে তার অন্য কোনো চাকরির তো প্রশ্নই ওঠে না, মানে প্রয়োজনও নেই, চাকরির থেকেও সে বেশি পাচ্ছে। আমরা বেশি না পাই, আমরা যদি
আমাদের গবেষণা চালানোর জন্য বা নিজের জীবন ধারণ করার জন্য ন্যূনতম সম্মানটুকু পাই বা সরকারিভাবে হোক বা বিভিন্ন ক্ষেত্রে বৃত্তির ব্যবস্থা থাকে, তাহলে গবেষক তার অস্তিত্বটা এভাবে হারায় না। অর্থনৈতিক সংকট ছাড়াও একজন পূর্ণকালীন, যেখানে শব্দটাই হচ্ছে পূর্ণকালীন, এতে কিন্তু বোঝা যাচ্ছে যে সে আর তার পুরোটা সময় জুড়ে সে শুধু গবেষণাই করবে। প্রধান সমস্যাটাই সময়। কিন্তু একটা মানুষ যখন ছাত্রজীবন শেষ করলো, মাস্টার্স পাস মানে কিন্তু আমরা ধরে নিই যে ছাত্রজীবন শেষ, শিক্ষা জীবন শেষ হয় না, ছাত্রজীবন শেষ হয়। তো সেই সময়টা তার কিন্তু পড়াশোনার জন্য সময়টা দেওয়াটা খুবই কষ্টসাধ্য হয়ে যায়। তখন তার দেখা যায় যে পরিবার তার উপর ডিপেন্ডেন্ট হয়, বিভিন্ন সামাজিক কাজ এসে পড়ে, চাকরি জীবনে যেতে হয়, নানাবিধ দায়িত্ব তার কাঁধে এসে পড়ে। তো এই যে একটা সময়ের সংকট, এটা তাকে ভীষণভাবে উদ্বুদ্ধ বাধাগ্রস্ত করে পূর্ণকালীন গবেষক হওয়ার ক্ষেত্রে। অত্যন্ত চমৎকার একটি প্রশ্ন, যেটা সম্মুখীন আসলে প্রত্যেকটা অস্তিত্বশীল মানুষের নিজেকেই নিজের এই প্রশ্নটা করতে হয়। আমার কাছে যদি ব্যক্তিগতভাবে এই প্রশ্নটা করা হয়, আমি সবসময় একটা কথা বলি এক লাইনে, লাইফ ইজ নাথিং বাট ব্যালেন্স। জীবন সব কিছুরই একটা ভারসাম্য রাখাটা উচিত বলে আমি মনে করি। এটাই জীবন। অনেক রথী মহারথীটা আছে এবং যারা গবেষণার জন্য পথ প্রদর্শক, বিভিন্ন প্রফেসর হোক বা আরও বড় পর্যায়ে যেই হোক না কেন, তারা বলে যে গবেষকের সংসার থাকতে নেই, গবেষকের অন্য কিছু থাকতে নেই। কিন্তু আমার কাছে এটা না, সব কিছু মিলেই জীবন। গবেষণাটা আমার জীবনের একটা অংশ। যেহেতু এটা আমার ইচ্ছা, শুধু ইচ্ছা বলে তো হবে না, অনেক বড় একটা অংশ, অনেক জীবনের অনেকটা ব্যাপ্তি জুড়ে আছে। কিন্তু এটাই আমার জীবন না, জীবনের আরও অনেক অনুষঙ্গ আছে এবং প্রত্যেকটা জায়গায় যথেষ্ট গুরুত্ব বহন করে। সবগুলোকে একসাথে নিয়ে চলাটাই তো আমাদের জীবন। তো আমি আমার জীবনের বাউন্ডারিটাকে একদম খুলে দিতে পারি না। সব কিছুর মধ্যেই বাধা থাকবে, হ্যাঁ, বাধা উতরিয়ে যেতে হবে, আমাকে বিকল্প পথ ভাবতে হবে, যেভাবেই হোক আমাকে আমার গোলটাকে অ্যাচিভ করতে হবে। এটাই হচ্ছে জীবনের লক্ষ্য আমি মনে করি। সত্যি একটা কথা বলতে কি, আমার ছোট্ট এই গবেষণা জীবনে আমার কাছে মনে হয় আমরা যখন আমার কোর্সটার নাম মনে নেই, অনার্স মাস্টার্স একটা কোর্স পড়তাম, তো সেখানে প্লেটোর একটা কথা ছিল যে শিল্পী দৈব উন্মাদনা দ্বারা প্রণোদিত। এই কথাটা আমার বারবারই মনে হয়। আমি মনে হয় যে আমি কোনো উন্মাদনার মধ্যে আছি। কি খুঁজছি? ওই যে সত্যই হয়তো খুঁজছি। গৌতম বুদ্ধ তো আগে জানতেন না সে আসলে কি সত্য উন্মোচন করবেন। তো সেরকম একটা হুমায়ুন ফরিদি একটা বেশ বড় কথা বলেছিলেন, যে উনি ভালোবাসার ক্ষেত্রে বলেছিলেন যে অন্ধকার ঘরে কালো বেড়াল খুঁজে বেড়ানোর মতো। আমার কাছে গবেষকটাও ঠিক তাই মনে হয়। আমি হয়তো সত্য, অবশ্যই এটা তো বইয়ের ভাষায়, আমি তো অস্বীকার করছি না যে সত্য অনুসন্ধান করছি, কিন্তু অনেক সময় আমি নিজেই এখন ভাবছি যে এটা। আর আরেকটা বিষয় যেটা আমি সবসময় উপলব্ধি করি, সবাই বলে যে পিএইচডি করে কি করবা, গবেষণা করে কি করবা, কি করব সেটা ভেবে আসলে কেউ গবেষণায় আসে না। গবেষণা করতেই গবেষণায় আসে না। এটা আমি অন্তত কখনোই মনে করি নাই যে ডিগ্রি পাওয়ার জন্য শুধুমাত্র গবেষণা প্রকাশনা, এবং আমি এটা জানতামও না যে শুধুমাত্র ডিগ্রির জন্য পিএইচডি করা হয়। আমি জানতামই যে পিএইচডি মানে হচ্ছে একটা বই বের হবে, একজন মানুষ কি করে লেখক হয়ে উঠলো। অ্যাকচুয়ালি গবেষকটা আমার আমি পরবর্তীতে জানতে পেরেছি। আমার কাছে বিষয়টাই ছিল হচ্ছে লেখক কিভাবে হয়ে ওঠে। আমি যে মনে করতাম যে পিএইচডি না করলে কেউ লেখক হতে পারে না, এটা আমার ভুল ধারণা ছিল। একটা পর্যায়ে আস্তে আস্তে বিভিন্ন তথ্য অনেকভাবে, যেভাবে একটা পিএইচডি ডিগ্রি নেওয়া হয় সেভাবে সেটাকে প্রকাশ করা হয়। এটা আমার কাছে একদম এটাকেই উপজীব্য করেই আসলে আসা। কিন্তু পরবর্তীতে আমি জানতে পেরেছি এটা প্রকাশ না করলেও হয়, শুধুমাত্র আমি যা নথিপত্র গ্রহণ করলাম সেটা যদি কমিটি গ্রহণ করে তাহলে আমার ডিগ্রি হয়ে যাবে। শুধুমাত্র ডিগ্রির জন্য তো গবেষণা না, অবশ্যই না। আমি যেটা ফাইন্ড আউট করলাম, যদি আমি আমি এটাও জেনেছি যে অনেক গবেষক গবেষণা করতে করতে খুঁজতে আসলে দেখে যে যে জিনিসটা খুঁজছে সেটা নেই। সে যে নেই, তারপরও যে এই যে পথটা অতিক্রম করলো সেটাও কিন্তু তার গবেষণা, এবং এটা তাকে পরবর্তী গবেষণার জন্য একটা পথ প্রদর্শক হিসেবে রেখে যায়। তো এটাকে অবশ্যই প্রকাশ তো করতেই হবে, না প্রকাশ হলে জানবে কিভাবে? আপনি যে বিষয়টা নিয়ে কথা বলছেন এটা ক্রিটিক্যাল থিঙ্কিং এর একটা বিষয়, মনোবিজ্ঞানের বিষয়। আমরা মনে হয় না আমরা পডকাস্টে এত ভারী বিষয় নিয়ে কথা বলতে এসেছি। তবু এই সাবজেক্টে নিয়েই বলতেছি, শেষ লাইনটা যোগ বিয়োগ করে আপনি থাকতেও পারেন, এটা বিমূর্তও হতে পারে, বিমূর্ত হতে পারে। শেষমেশ সিদ্ধান্ত হচ্ছে আপনি যা মনে করেন তাই।